একটি প্রতিষ্ঠান নির্দিষ্ট হিসাবকালের পরে, অর্থাৎ নির্দিষ্ট সময় অন্তর অন্তর বা নির্দিষ্ট সময় পরে তার প্রতিষ্ঠানের সার্বিক চিত্র জানতে আগ্রহী হয় এবং সে তার প্রতিষ্ঠানের সার্বিক আর্থিক চিত্র জানার জন্য আর্থিক বিবরণী বা উদ্ধৃতিপত্র তৈরি করে। আর এই আর্থিক বিবরণীকে বলা হয় হিসাব চক্রের শেষ ধাপ। এবং এই হিসাব চক্রের শেষ ধাপ, দ্যাট মিন্স আর্থিক বিবরণী তৈরি করার জন্য ওই প্রতিষ্ঠানকে হিসাব চক্রের আরো অনেকগুলো ধাপকে অতিক্রম করতে হয়। অর্থাৎ প্রথমে ওই প্রতিষ্ঠানের ওই হিসাবকালের অর্থাৎ ওই সময়ের যাবতীয় লেনদেনগুলোকে হিসাবে প্রথম বই অর্থাৎ জাবেদা বইতে লিপিবদ্ধ করতে হয় এবং তারপরে সেই জাবেদা হতে স্থানান্তর করতে হয় খতিয়ানের বইতে এবং সেই খতিয়ানের জের হতে তৈরি করতে হয় রেওয়ামিল। আর সেই রেওয়ামিল হতে তৈরি করে আর্থিক বিবরণী বা তৈরি করা হয় আর্থিক বিবরণী বা উদ্ধৃতপত্র বা বৈষয়িক বিবরণী, যার দ্বারা ওই প্রতিষ্ঠানের সার্বিক আর্থিক চিত্র অর্থাৎ প্রতিষ্ঠানে কতটা সম্পত্তি রয়েছে, কতটা দায় রয়েছে, সম্পত্তি বেশি আছে না দায় বেশি আছে, মোট কথা প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা কিরূপ সেটি জানা যায় ওই আর্থিক বিবরণীর মাধ্যমে। এছাড়াও ওই আর্থিক বিবরণী তৈরি করার মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় বিশ্লেষণ বা অ্যানালাইসিস করা যায়। তো বন্ধুরা, যিনি হিসাবরক্ষক অর্থাৎ যিনি এই সকল লেনদেনকে সম্পাদন করে, লেনদেনকে লিপিবদ্ধ করে, খতিয়ান করে, জাবেদা করে, রেওয়ামিল করে এবং আর্থিক বিবরণী তৈরি করে, সেই হিসাবরক্ষক কিন্তু এমনও হতে পারে যে সেই হিসাবরক্ষক কিছু লেনদেন ভুলক্রমে বাদ দিয়ে ফেলেছে বা কোনো কোনো লেনদেন সে অন্তর্ভুক্ত করেইনি, বা এমনও হতে পারে যে এই হিসাবকালের কোনো লেনদেনকে সে সম্পূর্ণরূপে বাদ দিয়ে ফেলেছে বা কম লিখেছে। আবার এমনও হতে পারে যে ভবিষ্যতের হিসাবকালের লেনদেনগুলোকে সে বর্তমান হিসাবকালে অন্তর্ভুক্ত করে ফেলেছে। এখন দেখো বন্ধুরা, যদি এই যে লেনদেনগুলোকে সে বাতিল করে ফেলছে বা বাদ দিয়ে ফেলেছে ভুলক্রমে, যদি সেই লেনদেনগুলোকে এড়িয়ে যাওয়া হয় বা অন্তর্ভুক্ত না করা হয় এই হিসাবকালের মধ্যে বা এই হিসাবকালের হিসাবে, তবে কিন্তু ওই প্রতিষ্ঠান কখনোই তার বাস্তবিক আর্থিক চিত্রটি বুঝতে পারবে না বা জানতে পারবে না। তো এই জন্য যে সকল লেনদেনগুলো বাদ পড়েছে বা অতিরিক্ত অন্তর্ভুক্ত হয়েছে বা কম অন্তর্ভুক্ত হয়েছে, কম টাকা অন্তর্ভুক্ত হয়েছে বা বেশি টাকা অন্তর্ভুক্ত হয়েছে, সেই সকল লেনদেনগুলোকে পুনরায় জাবেদা করতে হবে। তারপরে সেই জাবেদা থেকে করতে হবে খতিয়ানের স্থানান্তর, তারপরে সেই খতিয়ানের জের থেকে করতে হবে রেওয়ামিল এবং সেই রেওয়ামিল থেকে করতে হবে আর্থিক বিবরণী এবং তারপরেই কিন্তু সে তার এই হিসাবকালের বা বর্তমান সময়ের বাস্তবিক আর্থিক চিত্রটি বুঝতে পারবে বা জানতে পারবে। তো বন্ধুরা দেখো, এটি কিন্তু একটি অনেক বড় একটি লং টার্ম প্রসেস বা একটি জটিল ব্যাপার, অনেক সময়ের ব্যাপার। কারণ যে একবার তো অলরেডি রেওয়ামিল তৈরি করা হয়েছে, তারপরে দেখলো যে কিছু এন্ট্রি বা কিছু লেনদেন বাতিল পড়ে গেল, তো সেগুলোকে আবার পুনরায় ওই হিসাব চক্রে প্রথম ধাপ জাবেদা, দ্বিতীয় ধাপ খতিয়ান, তৃতীয় ধাপ রেওয়ামিল, এই ধাপগুলোকে অতিক্রম করাতে হবে। তো বন্ধুরা, এই একটি জটিল ব্যাপার বা একটি লং টার্ম প্রসেসকে সহজ করার জন্য কিছু হিসাবরক্ষক কিছু প্রতিষ্ঠানে একটি দ্বিতীয় অল্টারনেটিভ ব্যবহার করে থাকে এবং সেই বিকল্প পথটি হচ্ছে তারা অর্থাৎ ওই হিসাবরক্ষক ব্যক্তিরা প্রথমে একটি অনেক বড় একটি ছক করে এবং সেই ছকে প্রথমে সে বর্তমানে যে রেওয়ামিলটি তৈরি করা আছে সেই রেওয়ামিলটিকে অন্তর্ভুক্ত করে। এরপরে যদি দেখে যে কিছু সমন্বয় বাদ পড়ে গেছে, দ্যাট মিন্স কিছু লেনদেন বাদ পড়ে গেছে, তবে তারা ওই রেওয়ামিলের সাথেই অর্থাৎ ওই রেওয়ামিলের কলামের পাশেই আর একটি কলাম দিয়ে সেই সমন্বয়গুলোর জাবেদাগুলোকে অন্তর্ভুক্ত করে, অর্থাৎ ওই সমন্বয়গুলোর যেগুলোকে অন্তর্ভুক্ত করে। এরপরে যদি দেখে যে ওই সমন্বয়ের লেনদেনগুলো অর্থাৎ ওই সমন্বয়ের যেগুলোর মধ্যে কিছু এন্ট্রি পূর্বেই রেওয়ামিলে অন্তর্ভুক্ত ছিল, তবে ওই বর্তমান
উদ্ধৃত বা যে টাকাটি এবং পূর্বের সেই টাকাটি, এই দুটি টাকার মধ্যে একটি মিলকরণ করে। আর যদি তারা দেখতে পায় এমন যে এমন কিছু উদ্ধৃত আসছে যেগুলো সে অলরেডি এখন পর্যন্ত অন্তর্ভুক্ত করেই নেই পূর্বের রেওয়া মিলে, তখন সেগুলোকে তারা নতুন করে ওই সমন্বয়ের মধ্যে অন্তর্ভুক্ত করে ওই পূর্বের রেওয়া মিলের পাশে। এরপরে তারা পূর্বের রেওয়া মিলটি আর বর্তমানে উদ্ধৃতগুলোর মধ্যে একটি মিলকরণ করে এবং এই মিলকরণের মাধ্যমে তারা তৈরি করে সমন্বিত রেওয়া মিল, যা ওই ছকেরই তৃতীয় কলামে দেয়। এরপরে ওই সমন্বিত রেওয়া মিলের মধ্য থেকে তারা খুঁজে বের করে যে কোনগুলো এই প্রতিষ্ঠানের জন্য আয় আর কোনগুলো এই প্রতিষ্ঠানের জন্য ব্যয়। এরপরে তারা ওই ছকের মধ্যেই, দ্যাট মিনস ওই কলামের মধ্যেই তারা ক্রেডিট পাশে লেখে আয়গুলোকে, প্রতিষ্ঠানের যাবতীয় আয়গুলোকে সমন্বিত রেওয়া মিলের হতে নিয়ে, আর ডেবিট পাশে লেখে ব্যয়গুলোকে। এরপরে তারা দেখে যে কোন পাশ বড়। যদি তাদের ক্রেডিট পাশে টাকাটি বড় হয়, দ্যাট মিনস ক্রেডিট পাশের যোগফলটি বড় হয়, সবগুলো এন্ট্রি যোগ করার পরে যোগফলটি বড় হয়, তবে তারা বুঝতে পারে যে এই প্রতিষ্ঠানে লাভ হয়েছে। আর যদি দেখতে পায় যে ক্রেডিট পাশের যোগফলের তুলনায় ডেবিট পাশের যোগফলটি বড় হয়েছে, তবে তারা বুঝতে পারে যে এই প্রতিষ্ঠানে ক্ষতি হয়েছে। এইভাবে তারা সমন্বিত রেওয়া পাশে আরেকটি কলাম করে আয় বিবরণী, আর সেখানে তারা নিট লাভ বা নিট ক্ষতি নির্ণয় করে। এরপরে তারা ওই সমন্বিত রেওয়া মিলের মধ্যে যে সকল এন্ট্রিগুলোকে, অর্থাৎ যে সকল আয় ও ব্যয়গুলোকে আয় বিবরণীতে অন্তর্ভুক্ত করেছে সেইগুলো বাদে বাকি যে আছে সম্পত্তি ও দায়, দ্যাট মিনস অ্যাসেটস এন্ড লাইবিলিটিস, এগুলোকে তারা ওই আয় বিবরণীর পাশে আরেকটি নতুন কলাম করে। সেই কলামটি অন্তর্ভুক্ত করার পরে, অর্থাৎ আরেকটি নতুন কলাম অন্তর্ভুক্ত করে এবং সেই কলামে তারা ওই সমন্বিত রেওয়া মিলের যাবতীয় সম্পদকে রাখে ডেবিট পাশে, আর পাশে যে পাশটি আছে ক্রেডিট পাশ, সেই ক্রেডিট পাশে তারা লেখে সম্পূর্ণ দায়গুলিকে। তো এরপরে তারা যাবতীয় সম্পত্তি ও দায়কে ওইখানে অন্তর্ভুক্ত করে ডেবিট এবং ক্রেডিট পাশে। তারপরে তারা উভয় পাশকে মিলিয়ে দেখে সমান হয়েছে কিনা। তো দেখো বন্ধুরা, এই যে একটা প্রসেস, অর্থাৎ একটি ছকের মধ্যে, আর যে ছকটি করা হয় মূলত একটি পৃষ্ঠায় বা একটি পত্রে, সেই একটি ছকের মধ্যে তারা এতগুলো কার্য করে। প্রথমে তারা করে পূর্বের রেওয়া মিলটিকে অন্তর্ভুক্ত করে, তারপর নতুন সমন্বয়কে করে অন্তর্ভুক্ত, তারপরে দুটিকে একসঙ্গে মিলিয়ে করে সমন্বিত রেওয়া মিল, তারপরে তারা দেখে আয় বিবরণী, তারপরে তারা দেখে ব্যালেন্স শিট বা সম্পত্তি দায়ের বিবরণী। তো বন্ধুরা দেখো, যে পত্রে একাধিক কার্য, অর্থাৎ এই এতগুলো কার্য যেমন রেওয়া মিল, সমন্বয়, সমন্বিত রেওয়া মিল, আয় বিবরণী এবং উদ্ধৃতিপত্র, এই সবগুলো করা হয়, সেই পত্রকে বলা হয় কার্যপত্র, দ্যাট মিনস ওয়ার্কশিট। তো বন্ধুরা হ্যাঁ, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ওয়ার্কশিট। আজকে আমরা কথা বলবো এই ওয়ার্কশিটের খুঁটিনাটি সকল বিষয় নিয়ে। তো চলো বন্ধুরা, আজকে ক্লাসটি শুরু করি। তো বন্ধুরা, এই যে ওয়ার্কশিট বা কার্যপত্র, এটি কিন্তু মূলত হিসাব চক্রের কোনো অংশ না, বা এটি কিন্তু করা বাধ্যতামূলক না, এটি করা ঐচ্ছিক বিষয়। কোনো প্রতিষ্ঠান চাইলে করতেও পারে বা নাও করতে পারে। এখন তাহলে জানার বিষয় এটা যে তারা প্রতিষ্ঠান কেন করবে। একটি প্রতিষ্ঠান সঠিকভাবে উদ্ধৃতিপত্র তৈরি করার পূর্বে একটি খসড়া রূপে এই ওয়ার্কশিটটি তৈরি করে, যার ফলে তার উদ্ধৃতিপত্র বা ব্যালেন্স তৈরি করা খুবই সহজ হয়ে যায় বা সহজবোধ্য হয়। এখন বন্ধুরা, এই যে ওয়ার্কশিট, এটিকে বলা হয় মূলত একটি খসড়া। যেমন দেখবা আমরা যখন ম্যাথ করি, জেনারেল ম্যাথ, তখন কিন্তু অনেক সময় আমরা রাফ করি অপর পৃষ্ঠায়। তদ্রূপ একটি প্রতিষ্ঠান আর্থিক বিবরণী তৈরি করার পূর্বে খসড়া রূপে এই ওয়ার্কশিটটি তৈরি করে, যেখানে তারা সকল বিষয়গুলিকে একটি কাগজের মধ্যে বা একটি পত্রের মধ্যে লিপিবদ্ধ আকারে ফুটিয়ে তোলে, সকল সমন্বয় এবং পূর্বের রেওয়া মিলকে এখানে অন্তর্ভুক্ত করতে পারে। তো বন্ধুরা, তাহলে একটা প্রশ্ন এখানে আসতে পারে যে যদি আমরা ওয়ার্কশিটের মাধ্যমে সম্পত্তি ও দায়কে বের করতে পারি এবং লাভ ও ক্ষতিকে বের করতে পারি, তাহলে আমরা কেন আবার পরবর্তীতে ব্যালেন্স শিট বা উদ্ধৃতিপত্র তৈরি করব।
দেখো বন্ধুরা, প্রথমত যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে এই যে ওয়ার্কশিট, এটি কিন্তু কোনো প্রকার হিসাব চক্রের অঙ্গ না। এই যে ওয়ার্কশিট, এটি কিন্তু করা বাধ্যতামূলক না। এই যে ওয়ার্কশিট, এটি কিন্তু কোনো প্রকার আনুষ্ঠানিক বিষয় না। এই যে ওয়ার্কশিট, এটি দ্বারা কিন্তু কখনোই হিসাবরক্ষক তার মালিককে ওই প্রতিষ্ঠানের যাবতীয় সম্পত্তি, দায়, মালিকানা সত্ত্ব এগুলো কখনোই বিস্তারিতভাবে বলতে পারবে না। তবে অবশ্যই ওয়ার্কশিটটি হিসাবরক্ষককে সহায়তা করবে তার পরবর্তী উদ্ধৃতিপত্র তৈরি করার জন্য। যখন একজন হিসাবরক্ষক তার প্রতিষ্ঠানকে যাবতীয় সম্পত্তি, দায় এবং মালিকানা সত্ত্ব অর্থাৎ ওই প্রতিষ্ঠানের কতটুকু বিষয়ের উপর মালিকের সরাসরি অধিকার রয়েছে এই সকল বিষয় তাকে উপস্থাপিত করবে, তখন কিন্তু তার যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে উদ্ধৃতপত্র বা ব্যালেন্স শিট। যেহেতু ওয়ার্কশিটের মাধ্যমে সে এই কাজগুলি করতে পারবে না, সেই জন্য ওয়ার্কশিট করার পরেও তাকে অবশ্যই উদ্ধৃতিপত্র বা বৈষয়িক বিবরণী তৈরি করতে হবে। এছাড়া বন্ধুরা দেখো, আমরা যে তৈরি করব ওয়ার্কশিটের মধ্যে কিন্তু অবশ্যই রয়েছে একটি কলাম যার নাম হচ্ছে ইনকাম স্টেটমেন্ট অর্থাৎ আয় বিবরণী, যেখানে আমরা আয় ব্যয়কে অন্তর্ভুক্ত করব। তাছাড়াও কিন্তু আমাদেরকে আর্থিক বিবরণী করার সময় ইনকাম স্টেটমেন্ট করতে হয়, কারণ আমরা হয়তো অনেকেই জানি যে আয় বিবরণী হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, আরেকটি হচ্ছে মাল্টিপল স্টেপ ইনকাম স্টেটমেন্ট। অর্থাৎ একটি হচ্ছে এক ধাপ আয় বিবরণী, আরেকটি হচ্ছে বিশদ বা বহুধাপ আয় বিবরণী। তো এইগুলো কিন্তু ওয়ার্কশিটের মাধ্যমে কখনো নির্ণয় করা সম্ভব না। এছাড়া বন্ধু দেখো, আমরা তো অনেকেই জানি যে সম্পদের মধ্যে অনেক ভাগ রয়েছে: স্থায়ী সম্পদ, চলতি সম্পদ, অদৃশ্যমান সম্পদ, বিনিয়োগকৃত সম্পদ। দেখো বন্ধুরা, এবং দায়ের মধ্যেও ভাগ রয়েছে, প্রভেদ আছে। এছাড়াও রয়েছে মালিকানা সত্ত্ব, আবার কোম্পানির ক্ষেত্রে রয়েছে সংরক্ষিত আয় বিবরণী ইত্যাদি। যে বিস্তারিত বিশ্লেষণ যা আনুষ্ঠানিকভাবে মালিককে উপস্থাপন করতে হয়, সেগুলো কিন্তু কখনোই ওয়ার্কশিটের মাধ্যমে সম্ভব না উপস্থাপন করা। সেই জন্য ওয়ার্কশিট করা সত্ত্বেও ওই প্রতিষ্ঠানকে মাস্ট বি আর্থিক বিবরণী করতে হবেই হবে বা উদ্ধৃতিপত্র করতে হবেই হবে। তো বন্ধুরা, প্রায়শই একটি থিওরি প্রশ্ন এখান থেকে আসতে পারে যে ওয়ার্কশিট করা সত্ত্বেও কেন আর্থিক বিবরণী তৈরি করা হবে। তো আমি তোমাদের কাছে বিষয়টা বুঝিয়ে বললাম। আমি আশা করবো তোমরা যদি বিষয়টা বুঝতে পারো তাহলে তুমি অনায়াসেই থিওরি মুখস্থ না করে তুমি লিখতে পারবা। এখন দেখো বন্ধুরা, ওয়ার্কশিট বা কার্যপত্র এটি হচ্ছে মূলত চার প্রকার। প্রথম হচ্ছে জেনারেল ওয়ার্কশিট অর্থাৎ সাধারণ কার্যপত্র। এরপর হচ্ছে স্পেশাল ওয়ার্কশিট বা এর আরেকটি নাম হচ্ছে ডিসক্রিপটিভ ওয়ার্কশিট অর্থাৎ বিশেষ বা বিস্তৃত কার্যপত্র। এরপর হচ্ছে অডিট ওয়ার্কশিট অর্থাৎ নিরীক্ষা কার্যপত্র। এরপর হচ্ছে ক্যাশ ফ্লো ওয়ার্কশিট অর্থাৎ নগদ প্রবাহ বিবরণী কার্যপত্র। এখন দেখো বন্ধুরা, এই যে প্রথম ওয়ার্কশিটের প্রকারটি অর্থাৎ প্রথমত রয়েছে জেনারেল ওয়ার্কশিট। এখানে অন্তর্ভুক্ত হয় মূলত রেওয়া মিল, যেটি আগে থেকেই করা হয়েছে সমন্বয়কে অন্তর্ভুক্ত করার পূর্বে। এরপরে যদি সমন্বয় থাকে সেই সমন্বয়কে এখানে অন্তর্ভুক্ত করতে হয়। এরপরে ওই সমন্বয় এবং পূর্বের রেওয়া মিলটির মধ্যে মিলকরণ করে অর্থাৎ অ্যাডজাস্টেড করে তৈরি করতে হয় অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স অর্থাৎ সমন্বিত রেওয়া মিল। এরপরে করতে হয় ইনকাম স্টেটমেন্ট একটি কলাম, আয় বিবরণী। এরপরে করতে হয় উদ্ধৃতি পত্রের একটি কলাম। এটি হচ্ছে বন্ধুরা মূলত জেনারেল ওয়ার্কশিট। আর বন্ধুরা মূলত এই অধ্যায়ে যাবতীয় অঙ্কগুলো হচ্ছে এই জেনারেল ওয়ার্কশিট নিয়ে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটি পরীক্ষা আসে। বন্ধুরা এরপরে হচ্ছে স্পেশাল ওয়ার্কশিট বা বিশেষ বা বিস্তৃত কার্যপত্র। বন্ধুরা এইখানে একটু বিস্তৃত আকারে ব্যাখ্যা দেওয়া হয়। এইখানে বন্ধুরা কিছু অতিরিক্ত কলামের প্রয়োজন হয়, যেমন দেনাদার, পাওনাদার, চলতি দায়, দীর্ঘমেয়াদী দায়। বন্ধুরা এসব অন্তর্ভুক্ত করতে হয়। বন্ধুরা এরপর হচ্ছে অডিট ওয়ার্কশিট বা নিরীক্ষা কার্যপত্র। দেখো বন্ধুরা, নিরীক্ষা ক্ষেত্রে যাবতীয় বিষয়কে অন্তর্ভুক্ত করার জন্য যে ওয়ার্কশিটটি প্রয়োজন করা হয় সেটি হচ্ছে অডিট ওয়ার্কশিট। বন্ধুরা এরপর হচ্ছে ক্যাশ ফ্লো ওয়ার্কশিট বা নগদ প্রবাহ কার্যপত্র। দেখো বন্ধুরা, এটি কিন্তু সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রয়োজন হয় না। যে সকল প্রতিষ্ঠানে অনেক বড় প্রতিষ্ঠান বা যেখানে প্রতিনিয়ত অসংখ্য নগদে লেনদেন হয়,
সেই সকল প্রতিষ্ঠানে নগদ অর্থের আগমন এবং নগদ অর্থের বহির্গমন, কতটা নগদ অর্থ আসলো আর কতটা নগদ অর্থ চলে গেল, এই বিষয়টাকে খসড়া হিসাবে উপস্থাপনের জন্য এই ক্যাশ ফ্লোটি তৈরি করা হয় সেই বড় বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে। তো বন্ধুরা, এই হচ্ছে আমার 4 প্রকারের ওয়ার্কশিট। তো এখান থেকে মূলত আমরা শিখব জেনারেল ওয়ার্কশিট, কারণ এখান থেকেই প্রশ্ন হয়ে থাকে বন্ধুরা। এই যে ওয়ার্কশিট, এইখানে মূলত আমাদের বইয়ে এই অধ্যায়ে যে অঙ্কগুলি আছে এবং প্রায়শই বোর্ড পরীক্ষায় যে অঙ্কগুলি আসে এই ওয়ার্কশিট হতে, সেখানে মূলত 3 ধরনের প্রশ্ন হতে পারে এবং সেই প্রশ্নের মূল বিষয় হচ্ছে ছকটি। এবং প্রায়শই অনেক শিক্ষার্থী কনফিউশনে পড়ে যায় যে তারা কয় কলামে ওয়ার্কশিটটি করবে। যেহেতু ওয়ার্কশিট হচ্ছে একটি পত্রের মধ্যে অনেকগুলো কাজের উপস্থাপন করা, সেহেতু তারা দ্বিধায় পড়ে যায় যে তারা কতগুলো কলাম করবে এই অঙ্কের জন্য। তো বন্ধুরা, আমি আজকে তোমাদের সেই সকল কনফিউশন দূর করার সর্বোচ্চ প্রয়াস করব। এখন দেখো বন্ধুরা, মূলত এই অধ্যায়ে যে অঙ্কগুলো রয়েছে এবং পরীক্ষা যেগুলো আসে, এখানে মূলত 3 ধরনের কলাম হয়ে থাকে। প্রথমটি হচ্ছে 8 কলাম, তারপর 10 কলাম, আরেকটি হচ্ছে 12 কলাম অর্থাৎ 12 কলাম। এখন দেখো বন্ধুরা, যদি 8 কলামের ঘর হয় বা 8 কলামের ওয়ার্কশিট হয়, তখন প্রথমে হবে ডিটেইলস, এরপরে হবে ট্রায়াল ব্যালেন্স অর্থাৎ যে রেওয়ামিলটি প্রশ্নপত্রে দেওয়া থাকবে সেই রেওয়ামিলটি, এরপরে হবে অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ ওই সমন্বয়গুলি যেগুলোর কথা প্রশ্নপত্রে উল্লেখ করা থাকবে, এরপরে হয় বন্ধুরা ইনকাম স্টেটমেন্ট, এরপরে হচ্ছে ব্যালেন্স শিট। এখন দেখো বন্ধুরা, এই যে ট্রায়াল ব্যালেন্স, এটি সম্পূর্ণরূপে প্রশ্নপত্রে উল্লেখ করা থাকবে। এবার হচ্ছে অ্যাডজাস্টমেন্ট বা সমন্বয়, এটি সম্পূর্ণরূপে প্রশ্নপত্রে এন্ট্রি আকারে অর্থাৎ লেনদেন আকারে উপস্থাপন করা থাকবে। তোমাকে ওই সকল অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি জাবেদা করে এই কলামটিকে পরিপূর্ণ করতে হবে। বাকিটা আমি তোমাদেরকে অঙ্ক করার সময় বাস্তবে দেখিয়ে দেব বন্ধুরা। এরপর হচ্ছে ইনকাম, আই ফর ইনকাম, এস ফর স্টেটমেন্ট অর্থাৎ আয় বিবরণী। এখন দেখো বন্ধুরা, সমন্বিত রেওয়ামিল করার পরে রেওয়ামিলের মধ্যে যতগুলি আয় আছে, আয় যেগুলো আমার আয় হয়েছে, যেমন হতে পারে সার্ভিস রেভিনিউ বা যে কোনো প্রকার ইনকাম ইত্যাদি, এই সকল আয়গুলি অন্তর্ভুক্ত হবে এই ক্রেডিট পাশে এবং ওই রেওয়ামিলের মধ্যে যতগুলি ব্যয় রয়েছে ওই সকল ব্যয়গুলি অন্তর্ভুক্ত হবে ডেবিট পাশে। এটা হচ্ছে বন্ধুরা ইনকাম স্টেটমেন্ট। আমি আবারও বলতেছি, শুধুমাত্র আয় আর ব্যয় ব্যতীত অন্য কোনো এন্ট্রি এইখানে অন্তর্ভুক্ত হবে না, হবে না, হবে না বন্ধুরা। এবার হচ্ছে ব্যালেন্স শিট বা উদ্ধৃতিপত্র, এখানেও ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ। এখন দেখো বন্ধুরা, যাবতীয় সম্পদ, আমি আবারও বলতেছি অল অফ দ্য অ্যাসেটস, যাবতীয় সম্পদগুলি এইখানে অন্তর্ভুক্ত হবে ডেবিট পাশে এবং যাবতীয় লাইবিলিটিস অর্থাৎ যাবতীয় দায়গুলি এইখানে অন্তর্ভুক্ত হবে। তবে একটি কথা আছে বন্ধুরা, যদিও ক্যাপিটালকে বলা হয় ওনার সিকিউরিটি এবং এটি কখনো কখনো ওনার সিকিউরিটির মধ্যে অন্তর্ভুক্ত হয় এবং কখনো এটি অন্তর্ভুক্ত হয় রিটেন আর্নিংসের মধ্যে, কিন্তু এই ক্ষেত্রে এটি অন্তর্ভুক্ত হবে ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে দায়ের কলামে। তো বন্ধুরা, এই হচ্ছে আমার 8 কলাম বিশিষ্ট ওয়ার্কশিট। এখন দেখো বন্ধুরা, যখন তুমি ইনকাম স্টেটমেন্ট করবা বা ব্যালেন্স শিট করবা, তখন তোমাকে এই দুটি কলামের মধ্যে প্রথমে সমন্বয় করতে হবে। ধরো এইখানে একটি এন্ট্রি আছে স্যালারি এক্সপেন্স। এখন দেখো বন্ধুরা, এটি একটি ব্যয়, মনে করো পোস্টমার্টে দেওয়া আছে 10,000 টাকা, আর তুমি দেখলা রেওয়ামিলে বলা আছে যে স্যালারি এক্সপেন্স ডিউ টাকা 2,000 অর্থাৎ স্যালারি বকেয়া আছে 2,000 টাকা। তাহলে কিন্তু বন্ধুরা অবশ্যই এখানে স্যালারি এক্সপেন্স বেড়ে যাবে, কারণ বকেয়া আছে তো সেটি অবশ্যই বেড়ে যাবে। আমি এখানে লিখলাম 2,000 টাকা। এখন দেখো বন্ধুরা,
যেহেতু এটি একটি ব্যয়, তো অবশ্যই ব্যয়টি কিন্তু অন্তর্ভুক্ত হবে ইনকাম স্টেটমেন্ট বা আয় বিবরণীর ডেবিট পাশে। কিন্তু বন্ধুরা তখন কিন্তু তুমি এখানে 10,000 কিছু নিবা না, বা তুমি শুধুমাত্র 2,000 নিতে পারবে না। তোমাকে এই দুটি যোগ করে তারপরে তোমাকে এখানে নিতে হবে 12,000 টাকা। তো বন্ধুরা এটি কিন্তু একটি মূল বিষয় 8 কলামের ওয়ার্কশিট করার সময় একটু মনে রেখো। তোমাকে এই দুটি কলামকে প্রথমে অ্যাডজাস্ট করে তারপরে তোমার যে টাকাটি আসবে, যে ফিগারটি আসবে, তুমি সেই টাকাটি যদি ইনকাম স্টেটমেন্ট হয়, অর্থাৎ যদি আয় বা ব্যয় হয়, তবে তুমি নিবা এই কলামে, যদি সম্পদ বা দায় হয় তবে তুমি নিবা এই কলামে। তো বন্ধুরা এবার হচ্ছে 10 কলাম ওয়ার্কশিট। দেখো বন্ধুরা, প্রথম হবে ডিটেলস, অর্থাৎ প্রতিটি জেলের নাম। এবার হচ্ছে টিবি, দ্যাট মিনস ট্রায়াল ব্যালেন্স, ডেবিট ক্রেডিট, এটি অবশ্যই প্রশ্নপত্রে দেওয়া থাকবে সম্পূর্ণরূপে। এবার হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, যা আমি বলেছিলাম এই ক্ষেত্রে দুটি কিন্তু একই, দেয়ার আর নো ডিফারেন্স বিটুইন 8 কলাম অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড 10 কলাম অ্যাডজাস্টমেন্ট। এখন দেখো বন্ধুরা, তুমি প্রশ্নপত্রে যে সমস্ত সমন্বয়গুলি দেওয়া আছে, তুমি সেই সমস্ত সমন্বয়গুলির জাবেদা করার পরে তুমি এইখানে ডেবিট পাস এবং ক্রেডিট পাশে অন্তর্ভুক্ত করবে। এরপরে দেখো বন্ধুরা, শুধুমাত্র এইখানে একটি ডিফারেন্স রয়েছে 8 কলাম এবং 10 কলামের মধ্যে, সেটি হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স। যদিও আমি এখানে এটি করেছি মুখে মুখে, আর এটি আমার এখানে আলাদা একটি কলামে থাকবে। অর্থাৎ দেখো বন্ধুরা, এই যে প্রশ্নপত্রে প্রদত্ত রেওয়ামিলটি, অর্থাৎ যেটি আমার আগে থেকেই ছিল, আর সাথে বর্তমানে যে সমন্বয়গুলো অ্যাড হয়ে যে কলামটি হয়েছে অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট, এই দুটি কলামকে সমন্বিত করার পরে যে ফিগারটা আসবে প্রতিটি জেরের জন্য, সেই অ্যাকচুয়াল ফিগারটি এখানে বসবে, এবং যেই কলামটির নাম হচ্ছে, এবং সেই ফিগারগুলো যেই কলামে বসবে সেই কলামটির নাম হচ্ছে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, বাংলায় বলতে গেলে সমন্বিত রেওয়ামিল। দেখো বন্ধুরা, ধরো এখানে ছিল স্যালারি এক্সপেন্স, আমি আবারও একই এক্সাম্পল এখানেও প্রয়োগ করতেছি। এখানে দেওয়া ছিল 10,000 টাকা। মনে করো তুমি দেখলা সমন্বয়তেও রয়েছে 10,000। এখন দেখো বন্ধুরা, এখানেও ডেবিটে আছে, এখানেও ডেবিটে আছে, অর্থাৎ স্যালারি এক্সপেন্স এখানেও আছে ব্যয় আকারে, এখানেও আছে ব্যয় আকারে, কোনো কিন্তু কমেনি, বরং বৃদ্ধি পেয়েছে। প্রথমে ছিল 10,000 টাকা, এরপর তুমি দেখলে সমন্বয়তে আছে আরো 10,000 টাকা, অর্থাৎ মোট কিন্তু হয়ে গেল 20,000 টাকা। এটি বন্ধুরা কিন্তু এখানে অন্তর্ভুক্ত হবে। এখন দেখো বন্ধুরা, যেই কাজটি আমি এখানে কলামের মাধ্যমে করলাম, সেই কাজটি কিন্তু আমি এখানে করলাম এমনিতে, নিজের ব্রেনের উপর ডিপেন্ড করে। এখন দেখো বন্ধুরা, শুধুমাত্র এটুকুই পার্থক্য, এইখানে কোনো প্রকার সমন্বিত রেওয়ামিলের কোনো কলাম নেই, কিন্তু 10 কলামের সময় শুধুমাত্র একটি সমন্বিত রেওয়ামিলের কলাম অন্তর্ভুক্ত হবে, এবং এই জন্য এটি বলা হয় যে 10 কলাম হচ্ছে 8 কলামের থেকে অনেক বেশি সহজ। এখন দেখো বন্ধুরা, এরপরে তুমি এই কলামটি সম্পূর্ণ করার পরে, অর্থাৎ প্রথমে তুমি করবা ট্রায়াল ব্যালেন্স, এরপরে তুমি করবা সমন্বয় দ্বারা অ্যাডজাস্টমেন্ট, এরপরে তুমি এই রেওয়ামিলটি এবং সমন্বয়টি মিলকরণ করে তৈরি করবা অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, অর্থাৎ সমন্বিত রেওয়ামিল। এবং দেখো বন্ধুরা, এই দুটি কলাম করার পরে তুমি এই কলামটি তৈরি করবে, তারপরে তুমি আর এই দিকে ফিরেও তাকাবে না, তুমি তারপরে এই যে সমন্বিত রেওয়ামিল, তুমি এখান থেকে দেখবে কোনগুলি আয়, যেগুলি আয় হবে সেগুলি তুমি ইনকাম স্টেটমেন্টে ক্রেডিট পাশে অন্তর্ভুক্ত করবে। আমি আবারও বলতেছি বন্ধুরা, আর যেগুলি ব্যয় সেগুলো তুমি অন্তর্ভুক্ত করবে ডেবিট পাশে। যেমন দেখো বন্ধুরা, এখানে মনে করো স্যালারি এক্সপেন্স, এটি তো অবশ্যই একটি ব্যয়, তাই না? তো যখন আমি এই সমন্বিত রেওয়ামিলের কলামটি করব, তারপরে যখন আমি এই কলামটি সম্পন্ন করার পরে আমি যখন আয় বিবরণী করব, অর্থাৎ আমি যখন করব ইনকাম স্টেটমেন্ট, তখন আমি এইখানে কিন্তু যে টাকাটি বসাবো সেটি হচ্ছে এই সমন্বিত রেওয়ামিলের টাকাটি, অর্থাৎ 20,000 টাকা। তখন কিন্তু বন্ধুরা আমি আর এই রেওয়ামিলের টাকা বা এই যে অ্যাডজাস্টমেন্টের টাকা এগুলো বসাবো না, আমি এখানে বসাবো সমন্বিত রেওয়ামিলের টাকাটি বন্ধুরা। তোমার তদ্রূপ এই পাশে এই যে ইনকাম স্টেটমেন্টে যে আয়গুলি বা ব্যয়গুলি হবে, সব কিন্তু হবে এই সমন্বিত মিলের ফিগারগুলি।
তদ্রূপ ব্যালেন্স শিট অর্থাৎ যেখানে আমি দেখাবো ডেবিট পাশে সম্পদগুলি আর ক্রেডিট পাশে দায়গুলি, এইখানে কিন্তু শুধুমাত্র এই সমন্বিত রেওয়ামিলের টাকাগুলি কিন্তু আসবে। অর্থাৎ দেখো বন্ধুরা, এই সমন্বিত রেওয়ামিলের নিচের সারিতে যে সম্পদগুলি থাকবে সেই সম্পদগুলো এখানে আসবে, আর যে দায়গুলি থাকবে দায়গুলি এইখানে আসবে। শুধুমাত্র কিন্তু এই কলামের টাকাগুলি, তখনও তুমি আর এই টাকাগুলি দেখবা না। আরেকটি কথা বন্ধুরা, এই যে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, এইখানে কিন্তু প্রতিটা এন্ট্রিকে তোমার অবশ্যই এখানে দাখিলে দিতে হবে। অর্থাৎ তোমাকে এই রেওয়ামিলের প্রতিটি এন্ট্রিকে এখানে আনতে হবে। যদি ওই এন্ট্রির সঙ্গে কোনো প্রকার সমন্বয় থাকে তবে তুমি টাকাটিকে বিয়োগ বা যোগ করে আনবা। আর যদি দেখো, ধরো এখানে আছে ক্যাপিটাল, এখানে আছে ৮০,০০০ টাকা, কিন্তু সমন্বয়তে ক্যাপিটাল সম্পর্কে কোনো কিছু বলা নেই, অর্থাৎ নো সমন্বয় ক্যাপিটালের জন্য। তখন দেখো বন্ধুরা, যেহেতু এটি দায় অর্থাৎ আছে ক্রেডিট পাশে, সুতরাং আমি লিখব সমন্বিত রেওয়ামিলের ক্রেডিট পাশে। অর্থাৎ বন্ধুরা, খুব সহজে বলতে গেলে এই সমন্বিত রেওয়ামিলের মধ্যে প্রতিটা এন্ট্রিকে অন্তর্ভুক্ত করতে হবেই হবে। তো বন্ধুরা, এই হচ্ছে আমার 10 কলামের ওয়ার্কশিট। ওকে, 20 মিনিট। দেখো বন্ধু, এবার হচ্ছে 12 কলাম বা 12 কলামের ওয়ার্কশিট। দেখো বন্ধুরা, প্রথমে আছে ডিটেইলস, এখানেও কোনো পার্থক্য নেই। এবার হচ্ছে ট্রায়াল ব্যালেন্স অর্থাৎ রেওয়ামিল, এটি সেই রেওয়ামিল যেটি করা হয়েছে ওই সমন্বয়গুলোকে খুঁজে পাওয়ার পূর্বে। অর্থাৎ প্রশ্নপত্রে এটি দেয়া থাকবে, তুমি জাস্ট ডেবিট পাশে ডেবিট টাকাটি আর ক্রেডিট পাশে ক্রেডিট টাকাটিকে অন্তর্ভুক্ত করবা। এরপর হচ্ছে অ্যাডজাস্টমেন্ট, এটিও এই পূর্বের দুটির মতো, অর্থাৎ সমন্বয়তে যে লেনদেনগুলো থাকবে সেগুলোকে তুমি জাবেদ আকারে প্রকাশিত করে তারপরে তুমি এখানে অন্তর্ভুক্ত করবা। বন্ধুরা, এরপর হচ্ছে অ্যাডজাস্টেড রেওয়াল ব্যালেন্স অর্থাৎ সমন্বিত রেওয়ামিল, অর্থাৎ এই যে রেওয়ামিলটি আর এই যে অ্যাডজাস্টমেন্ট সমন্বয়, এই সমন্বয় আর রেওয়ামিল মিলে হলো সমন্বিত রেওয়ামিল। তোমাকে এই দুটি কলামকে একত্রে করে যদি কোনো এন্ট্রির টাকা এখানেও আছে এখানেও আছে তবে তার মধ্যে যদি কোনো এন্ট্রির টাকা এখানেও আছে এখানেও আছে তবে সেটিকে তুমি যোগ বা বিয়োগ করে, এবং যদি শুধুমাত্র আছে অ্যাডজাস্টমেন্টে বা শুধুমাত্র আছে ট্রায়াল ব্যালেন্সে তবে সেটিকে তুমি এখানে অন্তর্ভুক্ত করবা। অর্থাৎ বন্ধুরা, এইখানে যে এন্ট্রিগুলো রয়েছে সেগুলোকে তুমি মিল করে এইখানে আনবা, এনে অন্তর্ভুক্ত করবা, এখানে অন্তর্ভুক্ত করবা। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার অ্যাডজাস্টমেন্ট সরি তো বন্ধুরা, এটা হচ্ছে আমার অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স, অর্থাৎ এটি আর এটি কিন্তু প্রায় সেম। প্রায় সেম বলতে ভুল হবে, সম্পূর্ণই সেম। বন্ধুরা, এরপর হচ্ছে ইনকাম স্টেটমেন্ট অর্থাৎ আয় বিবরণী। যাবতীয় আয়গুলিকে তুমি অন্তর্ভুক্ত করবা ক্রেডিট পাশে, আর যাবতীয় ব্যয়গুলিকে তুমি অন্তর্ভুক্ত করবা ডেবিট পাশে। আর তুমি কিন্তু অবশ্যই এখানে যেই টাকাটি ইউজ করবা সেটা হচ্ছে এই সমন্বিত রেওয়ামিলের টাকাগুলি। বন্ধুরা দেখো, এরপর হচ্ছে এখন দেখো বন্ধুরা, সংরক্ষিত আয় বিবরণী বা রিটেইন আর্নিংস, এর মধ্যে অন্তর্ভুক্ত হবে নেট লাভ বা নেট ক্ষতি। এছাড়াও বন্ধুরা দেখো, যদি কোনো প্রকার লভ্যাংশ প্রদান করা হয় বা যদি কোনো প্রকার ট্যাক্সের প্রভিশন থাকে তো সেটিও কিন্তু এখানে অন্তর্ভুক্ত হবে। বা এমন কোনো ফান্ড বা এমন কোনো খরচ যা শুধুমাত্র প্রতিষ্ঠানের লাভ হলেই তারা প্রদান করবে বা খরচটি বহন করবে, সেই সকল খরচ বন্ধুরা কিন্তু এখানে অন্তর্ভুক্ত হবে। তো বন্ধুরা, বাকিটা আমি তোমাদেরকে অঙ্ক করার সময় দেখিয়ে দেবো। এরপর হচ্ছে ব্যালেন্স শিট, এখানেও পূর্বের ন্যায় যাবতীয় সম্পদগুলো যাবতীয় সম্পদগুলোকে ডেবিট পাশে এবং যাবতীয় দায়গুলোকে ক্রেডিট পাশে অন্তর্ভুক্ত করব। এখন দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার 8 কলাম, 10 কলাম এবং 12 কলাম ওয়ার্কশিট। আমি আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো বন্ধুরা, যদি প্রশ্নপত্রে সরাসরি বলে দেয় যে প্রিপেয়ার আর 10 কলাম ওয়ার্কশিট বা 12 কলাম ওয়ার্কশিট বা 8 কলাম ওয়ার্কশিট, তবে তুমি সেই অনুসারে করবা। অর্থাৎ প্রশ্নপত্রে
যত ঘর বিশিষ্ট কার্যপত্র করতে বলবে বা তৈরি করতে বলবে, তুমি সেই ঘর বিশিষ্টই কার্যপত্র করবা। যদি প্রশ্নপত্রে বলা হয় 8 কলাম বিশিষ্ট, তবে তুমি 8 কলাম করবা। আর যদি প্রশ্নপত্রে বলা হয় 10 কলাম বিশিষ্ট, তবে তুমি 10 কলাম করবা। আর যদি বলা হয় 12 কলাম বিশিষ্ট, তবে তুমি 12 কলাম করবা। কিন্তু দেখো বন্ধুরা, যদি প্রশ্নপত্রে কোনো প্রকার কলামের কথা উল্লেখ করা না থাকে, তবে সেক্ষেত্রে অনেকেই এই 10 কলাম বিশিষ্ট ওয়ার্কশিট করতে রেফার করে। কারণ এই 3টি কলামের মধ্যে সব থেকে সহজ বলে ধারণা করা হয় এই 10 কলাম বিশিষ্ট ওয়ার্কশিটটিকে। তবে বন্ধুরা, যদি কেউ কনফিউশনে পড়ে যাও যে আমি 10 কলাম করব কিনা, তবে এইখানে আরেকটি বিকল্প রয়েছে, এবং সেটি হচ্ছে, ধরো প্রশ্নপত্রে কোনো প্রকার কলামের কথা উল্লেখ নেই, তখন তোমাকে দেখতে হবে যে তুমি যে প্রতিষ্ঠানটি ওয়ার্কশিট করবা সেই প্রতিষ্ঠানটি কি এক মালিকানা নাকি কোম্পানি বা কর্পোরেশন। দেখো বন্ধুরা, যদি প্রতিষ্ঠানটি এক মালিকানা হয়, তখন তুমি চাইলে 8 কলাম করতে পারো, অথবা তুমি চাইলে 10 কলাম করতে পারো। কিন্তু দেখো বন্ধুরা, যদি প্রতিষ্ঠানটি হয় কোম্পানি, তখন তোমায় করতে হবে 12 কলাম বিশিষ্ট একটি ওয়ার্কশিট। এখন দেখো বন্ধুরা, ধরো প্রতিষ্ঠানই হচ্ছে একটি কোম্পানি প্রতিষ্ঠান বা কোম্পানি, এবং সেই প্রতিষ্ঠানটিকে তোমায় করতে বলা হচ্ছে 10 কলাম বিশিষ্ট একটি ওয়ার্কশিট। তখন তোমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, তোমাকে এই যে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স এটিকে বাদ দিতে হবে। অর্থাৎ তখন তোমাকে সমন্বিত রামেলকে বাদ দিতে হবে। তবে তোমায় কিন্তু অবশ্যই রিটার্নিংসকে অন্তর্ভুক্ত করতে হবে। অর্থাৎ বন্ধুরা, খুব সংক্ষেপে বলতে গেলে, কোম্পানি হয় বা কর্পোরেশন হয়, তখন সেইখানে এই এন্ট্রিটাকে বা এই কলামটিকে অন্তর্ভুক্ত করাই শ্রেয়। তবে যদি প্রতিষ্ঠানটি কোম্পানি না হয়, তখন তোমাকে এই কলামটি না করলেও চলবে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের ওয়ার্কশিট সম্পর্কে যাবতীয় কলাম এবং বেসিক আলোচনা। আমি আশা করছি তোমরা বিষয়টা মোটামুটি ভাবে একটি ধারণা পেয়েছো বা বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা এই ওয়ার্কশিটের উপর পরস্পর 4টি ক্লাস করব, এবং প্রতিটা ক্লাসে আমরা ভিন্ন ভিন্ন টাইপের অঙ্ক তোমাদের সামনে উপস্থাপন করব। বন্ধুরা, আই স্ট্রংলি বিলিভ দ্যাট যদি কোনো শিক্ষার্থী এই 5টি ক্লাস আমাদের, অর্থাৎ বেসিক সহ মোট 5টি ক্লাস যদি কোনো শিক্ষার্থী দেখে মন দিয়ে, তবে এই অধ্যায়ের উপর তার কোনো প্রকার সমস্যা থাকার কথা না। তো বন্ধুরা, নেক্সটে আমরা তোমাদের সামনে অঙ্ক নিয়ে চলে আসব। তো সেই ক্লাসটি অবশ্যই দেখবা, অর্থাৎ ক্লাস নং 2তে তোমাদের সামনে আবার দেখা হবে। তো বন্ধুরা, সেই পর্যন্ত সকলে ভালো থাকো। অল দ্য বেস্ট।